হ্যালো ডিয়ার জব এসপিরেন্টস, তোমাদের সবাইকে আবারও তোমাদের সবচেয়ে প্রিয় চ্যানেল স্টাডি ইন উইনের নতুন আরেকটা ভিডিওতে সকলকে স্বাগত জানাচ্ছি। অনেকদিন পর আমরা একটা ক্লাস নিয়ে এসেছি ফর অল দ্য এক্সামস, যেই ক্লাসগুলো তোমাদের আপকামিং সমস্ত পরীক্ষা, যেমন টিপিএসসি কম্বাইন্ড 3 যেটা ডিসেম্বর মাসের 22 তারিখ পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট গ্রুপ ডি মোস্ট প্রবাবলি জানুয়ারি মাসের ফার্স্ট উইক পরীক্ষা হবে, আপকামিং কুক পরীক্ষা, এলডিসি পরীক্ষা, ফ্যামিলি কোর্টের বা পিএ পরীক্ষা বা এসএসসি রেলওয়ে বা সমস্ত রকমের কম্পিটিটিভ এক্সামে যেই টপিক থেকে কোশ্চেন আসেই সেই রকম একটা টপিক নিয়ে আমরা একটা ক্লাস নিয়ে এসেছি, কম্বাইন্ড ক্লাস ফর অল দ্য এক্সামস ফ্রম দ্য ইন্ডিয়ান পলিটি টপিক, যেটা হচ্ছে ফ্রম দ্য পঞ্চায়েতি রাজ বা পঞ্চায়েত আর 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিক এটা। ম্যাক্সিমাম শেয়ার করে দিও ভিডিওটা বিভিন্ন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে তোমাদের বন্ধুবান্ধব, ফ্রেন্ডস, রিলেটিভ যারাই বিভিন্ন সরকারি চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে, যারা প্রিপারেশন নিচ্ছে সবাই যাতে এই গুরুত্বপূর্ণ ক্লাসটা করে নিজেদের প্রিপারেশনটা যাতে বুস্ট করে নিতে পারে। ঠিক আছে, চলো শুরু করছি। বিফোর আইভিং দিস ভিডিও ছোট্ট একটা কথা বলে দিই, তোমরা যদি এমন অ্যাসপিরেন্ট হও যাদের ত্রিপুরা সংক্রান্ত রেগুলার সরকারি ফিক্সড পে, প্রাইভেট, কন্ট্রাকচুয়াল চাকরির জেনুইন আপডেটেড ইনফরমেশন লাগবে, বা এই চাকরিগুলো লিখিত পরীক্ষা বা ইন্টারভিউ প্রিপারেশন করার জন্য ফ্রি ইউটিউব ক্লাসেস লাগবে, বা লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, এই সমস্ত ট্রেন্ডিং টপিক্স নিয়ে ইজি ওয়েতে জানার তোমাদের ইন্টারেস্ট আছে, দেন ইউ আর দ্য রাইট প্ল্যাটফর্ম। তোমরা আমাদের চ্যানেল স্টাডি ইন উইন এখনই সাবস্ক্রাইব করে সাইডের নোটিফিকেশন বেলটা কিন্তু অবশ্যই তোমরা ক্লিক করে রাখতে ভুলো না। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি, তোমাদের ছিল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানাই আমরা শেয়ার করে থাকি। ঠিক আছে, আচ্ছা শুরু করার আগে অল্প একটু সময় নেব। তোমাদের আপকামিং সমস্ত কম্পিটিটিভ এক্সাম যেমন টিপিএসসি কম্বাইন্ড ইলেকশন ইন্সপেক্টর, রেভিনিউ ইন্সপেক্টর, আপকামিং সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের রিক্রুটমেন্টের পরীক্ষা, আরেকটা আসছে সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্টের পরীক্ষা, ত্রিপুরা হাইকোর্ট জুডিশিয়াল একাডেমির গ্রুপ ডির পরীক্ষা, কুক, এলডিসি, পিএ পরীক্ষা, এসএসসি জিডি, সিএইচএসএলএমটি, স্টেনোগ্রাফার, রেলওয়ে এনটিপি, স্টেশন লোকো পাইলট গ্রুপ ডি, সফটওয়্যার টিআরএলএম, জিআরবিটি টু, আরপিএফ কনস্টেবল, এসআই, সিআইএসএফ কনস্টেবল, তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ সাব ইন্সপেক্টর। আপকামিং সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য আমাদের কাছে আছে ফুল সিলেবাস, কমপ্লিট নোটস, যেগুলো পড়লে তোমাদের পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল তোমরা কিন্তু করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের নোটসের ডেমো। এই নোটসগুলো পেতে তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের কন্ট্যাক্ট নাম্বারটা প্রত্যেকটা স্লাইডের উপরে দেওয়া আছে ফর ইওর কনভিনিয়েন্স। একদম যে এরিয়াগুলো থেকে পরীক্ষায় জিজ্ঞেস করে জাস্ট ওই এরিয়াগুলো আমরা দেখব। এই পঞ্চায়েতি রাজ আর আরবান লোকাল বডিজ, মানে যেগুলোকে বলে মিউনিসিপ্যালিটিস, ঠিক আছে, এগুলো নিয়ে আমরা 3-4টে ক্লাসে আমরা যা যা প্রশ্ন আসে বিভিন্ন জায়গায়, স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন হোক বা ওয়ান লাইনার কোশ্চেন হোক, ঠিক আছে, সবগুলো তোমরা যাতে আনসার করতে পারো ঠিক পরীক্ষায় যে জায়গাগুলো জিজ্ঞেস করো ওইগুলো আমরা দেখবো। তোমরা একটা খাতা কলম নিয়ে বসো, মোবাইল বা ল্যাপটপ যেটা দিয়ে দেখছো ফুল স্ক্রিন করে রোটেট করে নাও আর ভলিউমটা বাড়িয়ে নাও। আমরা কিন্তু এখানে লেখা কম থাকবে স্ক্রিনে আর বলবো বেশি, ঠিক আছে। তো আমরা যেগুলো বলবো শুনে শুনে তোমাদের কিন্তু খাতায় নোট করে রাখতে হবে ফর কুইক রিভিশন। ঠিক আছে, বুঝতে পেরেছো? আশা করি তোমরা রেডি হয়ে গেছো। এবার আমরা শুরু করছি। পঞ্চায়েতি রাজ। পঞ্চায়েত মানে ইট ইজ এ ফর্ম অফ লোকাল সেলফ গভর্নমেন্ট। লোকাল সেলফ গভর্নমেন্ট মানে একটা গভর্নমেন্ট, যেমন ইউনিয়ন গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট, ইন্ডিয়ার সেন্ট্রাল গভর্নমেন্ট, কেন্দ্রীয় সরকার, ওনারা তো প্রত্যেকটা স্টেটের প্রত্যেকটা ক্ষুদ্র এরিয়াকে এদের দ্বারা মানে অ্যাডমিনিস্ট্রেট করা কিন্তু অনেকটা কঠিন। তার জন্য কিন্তু স্টেট গভর্নমেন্ট বানানো হয়েছে। স্টেট গভর্নমেন্ট, প্রত্যেকটা স্টেটের আলাদা আলাদা গভর্নমেন্ট থাকবে। তেমনিভাবে স্টেট গভর্নমেন্ট থেকে এখানে তোমাদের ফর্ম হয়েছে কি পঞ্চায়েত বা লোকাল সেলফ গভর্নমেন্ট, ঠিক আছে। এর থেকে ফর্ম হয়েছে আরবান বা শহরে এলাকাগুলোর জন্য মিউনিসিপ্যালিটি, ঠিক আছে। আর রুরাল লোকাল সেলফ গভর্নমেন্ট এগুলো হচ্ছে পঞ্চায়েত, ঠিক আছে। মানে নিজেদের লোকেরাই যাতে নিজেদের উন্নয়ন বা যাবতীয় যা বিষয় আছে ওইগুলো যাতে দেখরেখ করতে পারে, সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন যাতে নিজেদের এরিয়ায় নিজেদেরই যাতে চালাতে পারে, তার জন্য কিন্তু আরবান একটা আর রুরাল একটা কিন্তু ডিভাইড করে দিয়েছে। আরবানে আছে তোমাদের মিউনিসিপ্যালিটি আছে, ঠিক আছে, তেমনিভাবে রুরালে আছে পঞ্চায়েত, ঠিক আছে। সো এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা, পঞ্চায়েতি রাজ মানে পঞ্চায়েতের রাজ চলবে এমন, বুঝতে পেরেছ? এটা এসছে আন্ডার দ্য 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, যেটা এসেছিল ইন দ্য ইয়ার 1992, ঠিক আছে। এই পঞ্চায়েতগুলোকে কনস্টিটিউশনে এপ্রুভ দিয়েছে 73rd কনস্টিটিউশনালের সংশোধন যেটা করা হয়েছিল, সংশোধন করে কনস্টিটিউশনে পঞ্চায়েতের ব্যাপারে জিনিস ইনক্লুড করা হয়েছে একদম সোজা ভাষায়, ঠিক আছে। বুঝতে পেরেছ? মনে রাখবে লোকাল গভর্নমেন্ট এটা কিন্তু একটা স্টেট সাবজেক্ট, মানে স্টেটের ম্যাটার, স্টেট গভর্নমেন্টের ম্যাটার।
ঠিক আছে। স্টেট সাবজেক্ট মানে হচ্ছে এই জিনিসগুলো নিয়ে স্টেট গভর্নমেন্ট কিন্তু আইন পাস করতে পারবে। ফর এক্সাম্পল তোমরা বলতে পারো যেমন পাবলিক অর্ডার, তারপর পুলিশ, ঠিক আছে, তারপর যেমন ফিশারি, এগ্রিকালচার, এগুলো হচ্ছে সব স্টেটের সাবজেক্ট, মানে এগুলো স্টেট গভর্নমেন্টই নিজে দেখবে। বুঝতে পেরেছো? আর্টিকেল নাম্বার 40, দেখো আর্টিকেল নাম্বার 40 যেটা আমাদেরকে কি বলে, ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি। ঠিক আছে, এটা বলে যে স্টেটেরই কোনো একটা রাজ্যেরই নিজেদের স্টেপ নিতে হবে ভিলেজ পঞ্চায়েত অর্গানাইজ করার জন্য। দ্য স্টেট শ্যাল টেক স্টেপস টু অর্গানাইজ ভিলেজ পঞ্চায়েত। আর এই ভিলেজ পঞ্চায়েতগুলোকে সেই রকম পাওয়ার দিয়ে দিতে হবে আর অথরিটি দিয়ে দিতে হবে, পাওয়ার প্লাস অথরিটি এদের দিয়ে দিতে হবে, যাতে করে এরা যাতে এদের আন্ডারে যতটুকু এরিয়া আসে, এদের দেখরেখের আন্ডারে যতটুকু এরিয়া আসে, সেই জায়গার অ্যাডমিনিস্ট্রেশন, উন্নয়ন, সব কিছু ওয়ার্কস এরা যাতে ঠিকঠাকভাবে করতে পারে, ইন্ডিপেন্ডেন্টলি এরা যাতে ডিসিশন নিতে পারে, ঠিক আছে, কোনো কিছু নিয়ে। তারপর স্টেট গভর্নমেন্টের অ্যাপ্রুভেল দিলেই কিন্তু ডিসিশনগুলো ইমপ্লিমেন্ট হয়। ঠিক আছে, সো এই মানে তোমাদের যে স্টেট গভর্নমেন্টের প্রত্যেকটা স্টেটের সরকারের ওদের নিজেদেরই স্টেপ নিতে হবে যাতে করে ভিলেজ পঞ্চায়েত অর্গানাইজ করা যায়, যাতে একদম গ্রাস রুট লেভেল পর্যন্ত যাতে অ্যাডমিনিস্ট্রেশনটা যাতে পৌঁছে যায়। প্রত্যেকটা কর্নারে যতজন মানুষ আছে, ঠিক আছে, স্টার্টিং ফ্রম ভিলেজ বা তোমাদের শহরে এলাকা, সবাই যাতে বিভিন্ন সরকারের ফেসিলিটি পায়, সবার যাতে উন্নয়ন হয়, তার জন্যই কিন্তু এই সেলফ গভর্নমেন্ট, লোকাল সেলফ গভর্নেন্স কথাটা কিন্তু এসছে। ঠিক আছে, বুঝতে পেরেছো? সো এই 73rd কনস্টিটিউশনে যে সংশোধনটা করা হয়েছিল, 73তম, 73rd, ঠিক আছে, 73তম কনস্টিটিউশনের মানে সংবিধানের যে সংশোধনটা করা হয়েছিল 1992 সনে, এটাই কিন্তু পঞ্চায়েতের ব্যাপারে যাবতীয় জিনিস কিন্তু মানে এটাকে মানে অ্যাপ্রুভেল দেওয়া হয়েছে, মানে এটাকে কনস্টিটিউশনে ঢোকানো হয়েছে বিভিন্ন তোমাদের অ্যাক্ট অ্যামেন্ডমেন্ট করে করে। ঠিক আছে, বুঝতে পেরেছো? আর লোকাল গভর্নমেন্ট কিন্তু মনে রাখবে এটা একটা স্টেট সাবজেক্ট। একটু আগে বললাম আমরা, আন্ডার দ্য 7th শিডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, 7th শিডিউল, সপ্তম তফসিল ভারতীয় সংবিধানে। ঠিক আছে, 7th শিডিউল বলে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স, কি বলে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার্স বিটুইন সেন্ট্রাল অ্যান্ড স্টেট গভর্নমেন্ট। এই কোন শিডিউল, 12টা শিডিউলের মধ্যে কোনটা কি বলে, এগুলো কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে। অলরেডি আমাদের ইন্ডিয়ান পলিটির প্লেলিস্টে কিন্তু কভার করা আছে। ঠিক আছে, আরেকটা হচ্ছে গিয়ে তোমাদের সবচাইতে প্রথম, অনেকবার জিজ্ঞেস করা হয়েছে, সবচাইতে প্রথম স্টেট বা সবচাইতে প্রথম তোমরা জায়গা যেটা নাকি পঞ্চায়েতি রাজকে ইমপ্লিমেন্ট করেছে, জায়গাটার নাম হচ্ছে নাগাউর। এটা হচ্ছে তোমাদের রাজস্থানে। ঠিক আছে, এখানে এই পঞ্চায়েতি রাজ সিস্টেমটা ইনোগ্রেশন করেছিলেন তখনের প্রাইম মিনিস্টার, তখনের প্রধানমন্ত্রী ছিলেন শ্রী জওহরলাল নেহেরু। শ্রী জওহরলাল নেহেরু উনি 2 অক্টোবর 1959 সনে পঞ্চায়েতি রাজ সিস্টেম চালু করেছিলেন দেশের সবচাইতে প্রথম নাগাঁও ডিস্ট্রিক্ট, রাজস্থানে। এটা কিন্তু জিজ্ঞেস করে। ঠিক আছে, তোমরা খাতায় কিন্তু নোট করতে থাকো, আমরা তোমাদের যা যা বলছি। ঠিক আছে, তেমনিভাবে তোমাদের আরবান লোকাল গভর্নমেন্ট, এটা বেসিক্যালি তোমরা বলতে পারো মিউনিসিপ্যালিটি, যেমন আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন আছে সেই রকম, মানে শহরে এলাকাগুলোর দেখরেখ করার জন্য, উন্নয়ন করার জন্য। যেমন তোমাদের যদি কোনো মানে ধরো তোমাদের যেমন একটা প্রজেক্ট যেটা ইমপ্লিমেন্ট হচ্ছে, যেমন হাওড়া রিভার ডেভেলপমেন্ট প্রজেক্ট, হাওড়া নদীর যে পারগুলো বেঁধে দেওয়া হচ্ছে, ঠিক আছে, তারপর দশমী ঘাটে যে কাজগুলো হচ্ছে, সবগুলো কিন্তু করে আগরতলা মিউনিসিপ্যাল কর্পোরেশন। মানে কি, মানে শহরে এলাকারগুলোর উন্নয়নের কাজ কিন্তু এএমসি করছে ইন কোঅর্ডিনেশন উইথ দ্য স্টেট গভর্নমেন্ট। দিস ইজ কল আরবান লোকাল গভর্নমেন্ট। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা এই যে আরবান লোকাল গভর্নমেন্ট, এটা আসে আন্ডার দ্য মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স, HOUA বলে, হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স। আর আসে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মোহা, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ হাউজিং অ্যান্ড আরবান অ্যাফেয়ার্স আর মিনিস্ট্রি অফ ডিফেন্সের আন্ডারে কিন্তু এটা আসে। ঠিক আছে,
বেসিক্যালি এই মিউনিসিপ্যালিটির কাজ হচ্ছে সমস্ত এসেনশিয়াল সার্ভিসেস ডেভেলপমেন্ট সব কিছু সুযোগ সুবিধা শহরে এলাকার মানুষদের কাছে পৌঁছে দেওয়া। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে ইন্ডিয়ার মধ্যে সবচাইতে প্রথম এই যে মানে একদম গ্রাসরুট লেভেলে আলাদা করে নিজেদের মানুষদের দ্বারা সিলেক্ট করা প্রতিনিধিদেরকে সিলেক্ট করে একটা অ্যাডমিনিস্ট্রেশন সিস্টেম বানানো, যাতে করে আরো বেটার অ্যাডমিনিস্ট্রেশন হতে পারে, প্রত্যেকটা মানুষের কাছে যাতে অ্যাডমিনিস্ট্রেশনের ফেসিলিটি যায়, এই আইডিয়াটার নামই হচ্ছে লোকাল সেলফ গভর্নমেন্ট। এটা এই যে লোকাল সেলফ গভর্নমেন্টটা, এটা মানে তোমরা বলতে পারো এই কনসেপ্টটা এনেছিলেন লর্ড রিপন। লর্ড রিপন এই কনসেপ্টটা কিন্তু ইন্ডিয়াতে এনেছিলেন। ঠিক আছে, তাই ওনাকে কিন্তু কি বলা হয় মানে ওনাকে বলা হয় ফাদার অফ, এটা কিন্তু আসে ফাদার অফ লোকাল সেলফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া is called as Lord Ripon is called as the father of local self government in India। ঠিক আছে, আর এই যে লর্ড রিপনের রিজলিউশন, উনি যে একটা রিজলিউশন পাস করেছিলেন যেটার জন্য লোকাল সেলফ গভর্নমেন্ট এসেছিল, ওই রিজলিউশনটাকে বলা হয় ম্যাগনা কার্টা। ম্যাগনা কার্টা অফ লোকাল সেলফ গভর্নমেন্ট, এটা আনা হয়েছিল ইন দ্য ইয়ার 1882 সনে, 1882। ঠিক আছে, বুঝতে পেরেছো? এছাড়া কিন্তু কিছু জিজ্ঞেস করে না। আর এই যে রিজলিউশনটা উনি এনেছিলেন, ওটার মেন টার্গেট ছিল যাতে পাওয়ার ট্রান্সফার করা যায় ব্রিটিশ গভর্নমেন্ট থেকে লোকাল বডিসের কাছে। লোকাল বডিসের মানে বেসিক্যালি মিউনিসিপ্যালিটি বা এরকম বডির কাছে, যাতে আরো বেটার অ্যাডমিনিস্ট্রেশন যাতে চালানো যায় আর সবার কাছে যাতে সমস্ত সুযোগ সুবিধা যাতে পৌঁছে যায়। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এর বাইরে আর এই জায়গা থেকে আমরা যা যা বলছি এর বাইরে তোমাদের কিছু পড়তে হবে না। ঠিক আছে, তারপর তোমরা চলে আসো, তোমরা এখানে দেখতে পাচ্ছ পঞ্চায়েতি রাজ যেই মানে সিস্টেমটা আছে বা ইনস্টিটিউশন বা পঞ্চায়েতি রাজের যে স্ট্রাকচারটা আছে, ঠিক আছে, এটা আমাদেরকে বলে 3 ধাপে। 3 টায়ার কেন বলে? এটা কিন্তু 3 ধাপে, এগুলো কমিটির রিকমেন্ডেশন এসছে যেগুলো আমরা নেক্সট স্লাইডে দেখব। 3 ধাপে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটাকে চালানোর প্রত্যেকটা জায়গায় আলাদা আলাদা করে, যেমন ডিস্ট্রিক্ট লেভেলে একটা, ব্লক লেভেলে একটা, ভিলেজ লেভেলে একটা, আরও আছে পাড়া বা মৌজা লেভেলে। ঠিক আছে, এটা কিন্তু দিস 3 টায়ার সিস্টেম ইজ অ্যাজ পার দ্য আসাম পঞ্চায়েতি রাজ অ্যাক্ট, যেটা এসেছিল ইন দ্য ইয়ার 1994। যেমন তোমরা এখানে ফটোটা দেখতে পাচ্ছ, যেমন পাড়া বা মৌজা লেভেলের জন্য আছে গ্রাম সভা বা ওয়ার্ড সভা, ওয়ার্ড WARD। ঠিক আছে, তেমনিভাবে মানে ভিলেজ লেভেলের গ্রামীণ লেভেলে আছে গাঁও পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত, ব্লক লেভেলে আছে আঞ্চলিক পঞ্চায়েত, আর ডিস্ট্রিক্ট লেভেলে আছে জেলা পরিষদ। ঠিক আছে, এইভাবেই প্রত্যেকটা একদম নিচু স্তর থেকে পাড়ার থেকে শুরু করে পুরো ডিস্ট্রিক্ট লেভেল পর্যন্ত আলাদা আলাদা অ্যাডমিনিস্ট্রেটিভ বডি আছে যেগুলোকে আলাদা আলাদা নাম দেওয়া হয়েছে। 3 টায়ার, 3টে ধাপে, 3টে ধাপে। অনেক জায়গায় কিন্তু এই জায়গাটা থাকে না, গ্রাম সভা, ওয়ার্ড সভা, পাড়া মৌজা লেভেলে এটা কিন্তু থাকে না। লাস্ট থাকে কি ভিলেজ লেভেলে গ্রাম পঞ্চায়েত, জিপি। ঠিক আছে, জিপি পর্যন্ত কিছু শেষ থাকে, মানে জিপি, আঞ্চলিক পঞ্চায়েত, ব্লক লেভেল আর জেলা পরিষদ। 3 ধাপে পুরো জিনিসটাকে আলাদা আলাদা বডির মাধ্যমে একদম নিচের ধাপ থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, একটা ডিস্ট্রিক্টে 3 ধাপে পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা চালানো হচ্ছে, যাতে একটা মানুষও যাতে বাদে না যায় সরকারের সুযোগ সুবিধা পেতে। তার জন্য এই 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম ইজ ভেরি মাচ এসেনশিয়াল ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন ইন এভরি স্টেট। বুঝতে পেরেছ? আশা করি তোমাদের আর কোনো কোয়ারিজ নেই। এইবার আমরা চলে আসি নেক্সট চলে আসি তোমাদের যেই জায়গা থেকে কোশ্চেন জিজ্ঞেস করে, এই যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটা যে ইন্ডিয়াতে ইমপ্লিমেন্ট হয়েছে, প্রত্যেকটা স্টেটে যে পঞ্চায়েতি রাজ চালু হয়েছে বা আরবান লোকাল বডিসের মিউনিসিপ্যালিটি যে আছে, যেটা হুইচ ইজ এ পার্ট অফ দ্য লোকাল সেলফ গভর্নমেন্ট, এগুলো এসছে কি করে? কারণ গভর্নমেন্ট টাইম টু টাইম বিভিন্ন কমিটি ফর্ম করেছিল যে কি করে আরো গ্রাসরুট লেভেল পর্যন্ত এই অ্যাডমিনিস্ট্রেশনটাকে পৌঁছানো যায়। বিভিন্ন কমিটির রিকমেন্ডেশনে কিন্তু আজকে যে জায়গায় আছে, দ্যাট ইজ কল্ড অ্যাজ দ্য মোস্ট অ্যাডভান্স লোকাল সেলফ গভর্নমেন্ট, যেটা এখন চলছে তোমাদের। ঠিক আছে, বিভিন্ন ইম্পর্টেন্ট কমিটিস ফর্ম করা হয়েছিল, যে কমিটিগুলো বিভিন্ন জিনিস রিকমেন্ড করেছে, আর গভর্নমেন্টই কিন্তু ফর্ম করেছে টু রিভিউ মেনি থিংস। রিভিউ করে এদের রিকমেন্ডেশন দিয়েছে, কিছু কিছু রিকমেন্ডেশন অ্যাকসেপ্ট হয়েছে, কিছু কিছু অ্যাকসেপ্ট হয়নি। ঠিক আছে, তার মধ্যে যেগুলো অ্যাকসেপ্ট হয়েছে আর ভালো মেজর চেঞ্জেস এসছে, যেগুলোর ব্যাপারে পরীক্ষায় কোশ্চেন আসে, সেই কমিটিগুলো হচ্ছে বলবন্ত রায় মেহতা কমিটি। বলবন্ত রায় মেহতা কমিটি হুইচ ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1957। তোমরা লিখে রাখো খাতায়,
বেসিক্যালি এই বলবন্ত রায় মেহতা কমিটিটা ফর্ম করা হয়েছিল এক্সামাইন করার জন্য, দেখরেখ করার জন্য কি কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেটা চলছিল 1952-তে, আরেকটা কি ন্যাশনাল এক্সটেনশন সার্ভিস যেটা 1953-তে এসেছিল। এই দুটোকে এক্সামাইন করার জন্য গভর্নমেন্ট বলবন্ত রায় মেহতার চেয়ারম্যানশিপে এই কমিটিটা ফর্ম করেছিলেন ইন দ্য ইয়ার 1957-এ। ঠিক আছে, এই বলবন্ত রায় মেহতা কমিটি কিছু রিকমেন্ডেশন দিয়েছে। ওনারাই রিকমেন্ডেশন দিয়েছিলেন যে 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম হতে হবে ফর বেটার অ্যাডমিনিস্ট্রেশন। ঠিক আছে, ভিলেজ পঞ্চায়েতে ডাইরেক্ট ইলেকশন হতে হবে। ঠিক আছে, ইনডাইরেক্ট ইলেকশন হতে হবে কোথায়? পঞ্চায়েত সমিতিতে আর জেলা পরিষদে। পঞ্চায়েত সমিতিতে আর জেলা পরিষদে কি হতে হবে? ইনডাইরেক্ট ইলেকশন। ডিস্ট্রিক্ট লেভেলে লিখে রাখো এগুলো, ডিস্ট্রিক্ট লেভেলে হতে হবে কি? প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট। প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ডিস্ট্রিক্ট লেভেলে হতে হবে, ডাইরেক্ট ইলেকশন হতে হবে। ভিলেজ পঞ্চায়েত লেভেলে ইনডাইরেক্ট ইলেকশন হতে হবে পঞ্চায়েত সমিতির লেভেলে আর জেলা পরিষদে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই যে জেলা পরিষদ বলছি, যেটা নাকি ডিস্ট্রিক্ট লেভেলে থাকে, জেলা পরিষদ, আমরা যে বলি জেলা পরিষদ বাংলায়, এই জেলা পরিষদের চেয়ারম্যান থাকবেন ডিস্ট্রিক্ট কালেক্টর, মানে ডিএমএন কালেক্টর। ঠিক আছে, ডিস্ট্রিক্ট কালেক্টর, তোমাদের কিন্তু এটা মনে রাখতে হবে। ঠিক আছে, আর এটা আরও বলেছেন যে এই কমিটি থেকে রিকমেন্ডেশন দেওয়া হয়েছিল যে আরও যদি ডিসেন্ট্রালাইজ করা যায় পাওয়ারটা, ঠিক আছে, এটা কিন্তু ইট উইল রেজাল্ট ইন বেটার অ্যাডমিনিস্ট্রেশন রিচিং আপ টু দ্য গ্রাসরুট লেভেল। ঠিক আছে, আর এই যে কমিটিটা বলবন্ত রায় মেহতা কমিটির যেই রিকমেন্ডেশনগুলো, এগুলো অ্যাকসেপ্ট হয়েছে, মানে অ্যাকসেপ্ট করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল। ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল অ্যাকসেপ্ট করে ইন্ডিয়ায় এগুলো চালু হবে এই রকম ওনারা জানিয়েছেন ইন দ্য ইয়ার 1958, উইদিন 1 ইয়ার। ঠিক আছে, জানুয়ারি মাস 1958 সনে, জানুয়ারি মাসের 1958 সনে ওনারা কিন্তু এটা অ্যাকসেপ্ট করেছে ন্যাশনাল ডেভেলপমেন্ট কাউন্সিল, তারপরেই কিন্তু রিকমেন্ড হয়েছে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। নেক্সট চলে আসো, যেটা জিজ্ঞেস করে অশোক মেহতা। মনে রাখবে এগুলো নিয়ে কিন্তু স্টেটমেন্ট ওরিয়েন্টেড কোশ্চেন হয়। 4টে স্টেটমেন্ট দিয়ে দেবে, বলবে কোনটা ট্রু। তাই তোমাদের কিন্তু সবগুলো কমিটির রিকমেন্ডেশন কিন্তু পড়ে রাখতে হবে। মনে রাখবে অশোক মেহতা কমিটি আরেকটা কমিটি যেটা ফর্ম করা হয়েছিল ইন দ্য ইয়ার 1977, শুধু যে কমিটিগুলো ইম্পর্টেন্ট ওইগুলো তোমাদের পড়ে রাখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কমিটিটা সাবমিট করেছে এটার রিপোর্ট ইন দ্য ইয়ার 1978 সনে, ইন দ্য ইয়ার 1978-এর অগাস্ট মাসে ওনারা সাবমিট করেছে ওনাদের রিপোর্টটা। আর ওনারা টোটাল 132টা রিকমেন্ডেশন ওনারা করেছেন যে কি করে আরও অ্যাডমিনিস্ট্রেশনটাকে মানে গ্রাসরুট লেভেল পর্যন্ত আরও স্ট্রেংথেন করা যায়, কিভাবে পঞ্চায়েতি রাজটা ইমপ্লিমেন্ট করা যায়, এটাকে আরও কি করে স্ট্রেংথেন করা যায়। ঠিক আছে, আর এটা কিন্তু তোমাদের মানে এটা বেসিক্যালি ফর্ম করা হয়েছিল, গভর্নমেন্ট ফর্ম করেছিল যে পঞ্চায়েতি রাজ সিস্টেমটার যে স্ট্রেংথ ওটা ধীরে ধীরে কমছিল তখন, তার জন্য কেন কমছিল আর কি কি রিকমেন্ডেশন দিয়েছিল, কি চেঞ্জেস আসবে, তার জন্য কিন্তু এই অশোক মেহতা কমিটিটা কিন্তু ফর্ম করা হয়েছিল ইন দ্য ইয়ার 1977। ঠিক আছে, অশোক মেহতা কমিটি রিকমেন্ডেশন করেছিল 2টো টায়ারের অ্যাডমিনিস্ট্রেশন হতে হবে, একটা হচ্ছে জেলা পরিষদ আর একটা কি মন্ডল পঞ্চায়েত। জেলা পরিষদ আর মন্ডল পঞ্চায়েত থাকতে হবে। ঠিক আছে, ওনারা বলেছিলেন, তোমরা লিখে রাখো, দেয়ার শুড বি 2 টায়ার্স, জেলা পরিষদ এন্ড মন্ডল পঞ্চায়েত। ওনারা আরো বলেছিলেন ডিস্ট্রিক্টকে বানাতে হবে, ফার্স্ট পয়েন্ট ফর ডিসেন্ট্রালাইজেশন মানে পাওয়ারটা ভাগ করে দেওয়া। ডিস্ট্রিক্টকে বানাতে হবে, ডিস্ট্রিক্ট শুড বি দ্য ফার্স্ট পয়েন্ট ফর ডিসেন্ট্রালাইজেশন। ঠিক আছে, আর এটাও বলেছিলেন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোকে রেগুলারলি অডিট করতে হবে ডিস্ট্রিক্ট লেভেল এজেন্সি দিয়ে, অডিট করতে হবে বাই ডিস্ট্রিক্ট লেভেল এজেন্সি, মানে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন শুড হ্যাভ রেগুলার সোশ্যাল অডিট বাই ডিস্ট্রিক্ট লেভেল এজেন্সি। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর আরও কিছু তোমাদের বলেছিল, মানে ওনাদের রিকমেন্ডেশনে ছিল 132 রিকমেন্ডেশন, তোমাদের দরকার নেই, যেগুলো পরীক্ষাতে তোমাদের জিজ্ঞেস করে। ঠিক আছে, এগুলোই তোমাদের কিন্তু মানে এখানে মনে রাখতে হবে। এই যে অশোক মেহতা কমিটি ওনারা বলেছিলেন যে পলিটিক্যাল রাজনৈতিক দল যত আছে পলিটিক্যাল পার্টির, এদের কিন্তু পার্টিসিপেশন লাগবে সমস্ত পর্যায়ে পঞ্চায়েত ইলেকশনে কিন্তু সমস্ত পলিটিক্যাল পার্টিসদের কিন্তু পার্টিসিপেশন কিন্তু লাগবে। ঠিক আছে, ওনারা বলেছিলেন দাঁড়াও একটু ওয়েট করো, এক্সিকিউটিভ আমি শর্ট ফর্মে লিখছি। ঠিক আছে, এক্সিকিউটিভ বডি হবে জেলা পরিষদ, যেটা দেখবে প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট ফর মানে কি বলবো, ফর ওভারসিং দ্য প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট
of the entire district so that বেটার অ্যাডমিনিস্ট্রেটিভ আউটকামস মে বি মানে অ্যাচিভ। ঠিক আছে, ওনারা কিন্তু আরেকটা জিনিস রিকমেন্ডেশন করেছিলেন, স্টার মার্ক। ওনারা বলেছিলেন একটা ন্যায় পঞ্চায়েত থাকতে হবে। কি বলেছি? একটা ন্যায় পঞ্চায়েত থাকতে হবে। ন্যায় মানে তোমাদের জাস্টিস। ঠিক আছে, তোমরা বলতে পারো ন্যায় পঞ্চায়েত থাকতে হবে, যেটার হেড হবেন একজন কোয়ালিফাইড জাজ। যেটার হেড হবেন একজন কোয়ালিফাইড জাজ। তোমরা খাতায় লিখে রাখতে পারো, ইট রিকমেন্ডেড দ্য ক্রিয়েশন অফ এ ন্যায় পঞ্চায়েত মানে হুইচ ইজ সাপোজ টু বি প্রিসাইডেড ওভার বাই এ কোয়ালিফাইড জাজ। ঠিক আছে, হুইচ ইজ সাপোজ টু বি প্রিসাইডেড ওভার এ কোয়ালিফাইড জাজ। ঠিক আছে, আর মনে রাখবে এই সমস্ত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস যা আছে, ওনারা এটাই রিকমেন্ডেশন করেছিলেন, সমস্ত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটিস, ডেভেলপমেন্ট ফাংশন সবগুলো ট্রান্সফার করতে হবে সিইও যিনি থাকবেন জেলা পরিষদ, ওনার কাছে। উনিই হবেন সর্বেসর্বা। এটাই কিন্তু ওনারা ওয়ান অফ দ্য রিকমেন্ডেশন ছিল। ঠিক আছে, একজন পঞ্চায়েতি রাজের জন্য একজন মিনিস্টার অ্যাপয়েন্ট করতে হবে। এটাও কিন্তু ওনারা একজন মিনিস্টার অ্যাপয়েন্ট করতে হবে, যেটা মানে যিনি পার্ট হবেন স্টেট কাউন্সিল অফ মিনিস্টার্সে। ঠিক আছে, আর এর মধ্যে এসটি আর এসসির জন্য কিন্তু সিট রিজার্ভ থাকতে হবে বেসড অন দেয়ার পপুলেশন। ঠিক আছে, আশা করি তুমি মানে তোমরা বুঝতে পেরেছো। ঠিক আছে, কিন্তু আনফর্চুনেটলি এই যে রিকমেন্ডেশনগুলো ওনারা করেছিলেন, এইগুলোর উপরে আনফর্চুনেটলি কোনো কিন্তু অ্যাকশন নেওয়া হয়নি। কিন্তু যেহেতু ভালো ভালো রিকমেন্ডেশন করেছিলেন, যেগুলোর উপরে বেসিস করে অনেকগুলো রিকমেন্ডেশনে বেসিক্যালি এখন মানে সেই রিকমেন্ডেশনেই চলছে, তার জন্য আর পরীক্ষায় বেশি জিজ্ঞেস করে, তার জন্য তোমাদের এটা পড়তে হবে। ঠিক আছে, নেক্সট তোমরা জেনে রাখো, দান্তেওয়ালা কমিশন বেশি একটা জিজ্ঞেস করে না। ইট ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1978 ফর ব্লক লেভেল প্ল্যানিং। বাস, আর কিছু লাগবে না। নেক্সট হচ্ছে হনুমন্থা রাও কমিটি। এটা ফর্ম করা হয়েছিল ইন দ্য ইয়ার 1984। এটা বলেছে যে সেপারেট ডিস্ট্রিক্ট প্ল্যানিং বডিজ থাকতে হবে। ঠিক আছে, যেটা থাকবে আন্ডার দ্য অ্যাডমিনিস্ট্রেশন অফ দ্য ডিস্ট্রিক্ট কালেক্টর বা মিনিস্টারের আন্ডারে, উনাদের পরিচালনায় থাকবে সেপারেট ডিস্ট্রিক্ট প্ল্যানিং বডিজ। মানে ওভারঅল জিস্ট তোমরা এটাই বলতে পারো। ঠিক আছে, এটা কিন্তু ওয়ান লাইনার জিজ্ঞেস করে অনেক সময়, তাই জাস্ট ওয়ান লাইন তোমাদের পড়ে রাখলেই হবে, এর বাইরে আর এটার থেকে ওয়ান লাইনার জিজ্ঞেস করবে না। নেক্সট আরেকটা কমিটি হচ্ছে জিভিকে রাও কমিটি। জিভিকে রাও কমিটি, ইট ওয়াজ ফর্মড ইন দ্য ইয়ার 1985 টু এক্সামাইন রুরাল ডেভেলপমেন্ট আর পভার্টি। ঠিক আছে, পভার্টি ওই সময় মানে ইন দ্য ইয়ার 1985 মানে দারিদ্রতা কিন্তু অনেকটা বেড়ে গেছিল। কি কারণ তার, আর কি করে গ্রামীণ এলাকার উন্নয়ন করা যায়, তার জন্য জিভিকে রাওয়ের হেডে বা চেয়ারম্যানশিপে গভর্নমেন্ট একটা কমিটি ফর্ম করেছিলেন ইন দ্য ইয়ার 1985, যাতে ওরা রিকমেন্ডেশন দিতে পারে কি করে এই পভার্টিটা দূর করা যায় আর গ্রামীণ এলাকার উন্নয়ন বা রুরাল ডেভেলপমেন্ট কি করে করা যায়। ঠিক আছে, ওনারা রিকমেন্ডেশন দিয়েছিলেন, এই যে জিভিকে রাও কমিটি, ওনারা রিকমেন্ডেশন দিয়েছিলেন যে জেলা পরিষদই হবে সবচেয়ে বেশি ইম্পর্টেন্স। নাম্বার 2, ওনারা দিয়েছিলেন এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনস যেগুলো থাকবে নিচের লেভেলে মানে ডিস্ট্রিক্ট বা তার লোয়ার লেভেলে, এদেরকে প্ল্যানিং, ইমপ্লিমেন্টেশন আর বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রামস যেগুলো গভর্নমেন্টের বিভিন্ন ডেভেলপমেন্ট প্রোগ্রাম যেগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে, ওইগুলো ঠিকঠাকভাবে হচ্ছে কিনা ওইগুলো প্রত্যেকটা পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনকে কিন্তু দায়িত্ব দিয়ে দিতে হবে। ওনারা কিন্তু এটাই কিন্তু রিকমেন্ডেশন করেছিলেন। ঠিক আছে, আরেকটা জিনিস ওনারা রিকমেন্ডেশন করেছিলেন এই জিভিকে রাও কমিটি, ওনারা বলেছিলেন যে একটা পোস্ট ক্রিয়েট করতে হবে ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার। কি বলেছি? ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনারের একটা পোস্ট ক্রিয়েট করতে হবে, রেগুলার ইলেকশন হতে হবে। ঠিক আছে, আর বেসিক্যালি তোমরা বলতে পারো এই যে জিভিকে রাও কমিটি, ঠিক আছে, মানে কি বলবো, মানে বেসিক্যালি বলেছিলেন যে এই যে ডেভেলপমেন্টাল যে প্রসেসটা, ঠিক আছে, ডেভেলপমেন্ট যে প্রসেসটা ওটাকে মানে বিউরোক্রেসির আন্ডারে করে দিলে ভালো ডেভেলপমেন্ট হবে। ঠিক আছে, মেবি রুরাল ডেভেলপমেন্ট বেটার হবে, অ্যাডমিনিস্ট্রেশন আরও ভালো করে গ্রাসরুট লেভেল পর্যন্ত পৌঁছাতে পারবে। ঠিক আছে, এটা বলেছিলেন কিন্তু তোমাদের বেসিক্যালি যেটা। তারপরে আরেকটা কমিটিও তোমাদের ফর্ম করা হয়েছে 1986-এ, LM সিংভি কমিটি, যেটা নিয়ে কিছুদিন আগে জিজ্ঞেস করেছিল টিপিএসসি কম্বাইন্ড 1-এ অশোক মেহতার কমিটি, বলবন্ত রায় মেহতা কমিটি আর LM সিংভি কমিটি। ঠিক আছে, এই LM সিংভি কমিটি 1986-এ ফর্ম করা হয়েছিল। ঠিক আছে, ফর্ম করা হয়েছিল, এটা বেসিক্যালি কিসের জন্য ফর্ম করা হয়েছিল? যাতে এই যে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলো এদেরকে যাতে রিভাইটালাইজ করা যায় ডেমোক্রেসি আর বেটার ডেভেলপমেন্টের জন্য।
যাতে রিভাইটালাইজ যাতে করা যায়, মানে রিশেপ যাতে করা যায়, তার জন্য এলএম সিংভি কমিটি 1986 সনে কিন্তু ফর্ম করা হয়েছিল। তোমরা এখানে একটা টেবিল দেখতে পাচ্ছ, দেখে রাখো। কমিটি বলবন্ত রায় মেহতা কমিটি 1957 কি রিকমেন্ডেশন ইম্পর্টেন্ট, যেমন ওনারা বলেছিলেন 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম, গ্রাম পঞ্চায়েত ভিলেজ লেভেল, ঠিক আছে, গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভিলেজ লেভেলে, ভিলেজ লেভেল মানে ভি, ঠিক আছে, পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক লেভেলে, আর ডিস্ট্রিক্ট লেভেলে হচ্ছে কি জেলা পরিষদ। দেখো জেলা পরিষদ হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেলে, পঞ্চায়েত সমিতি হচ্ছে ব্লক লেভেলে, গ্রাম পঞ্চায়েত হচ্ছে ভিলেজ লেভেলে। এটাই কিন্তু বলবন্ত রায় মেহতা কমিটি সাজেস্ট করেছিলেন ওনাদের রিকমেন্ডেশনে। তেমনিভাবে অশোক মেহতা কমিটি ওনারা 1977 ফর্ম করা হয়েছিল, 2 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেম সাজেস্ট করেছিলেন, মন্ডল পঞ্চায়েত, ভিলেজ লেভেল, জেলা পঞ্চায়েত, ডিস্ট্রিক্ট লেভেলে, ঠিক আছে। পলিটিক্যাল পার্টিসের সবার রিপ্রেজেন্টেশন লাগবে, পঞ্চায়েত ইলেকশনে এসটিএসসির জন্য সিট রিজার্ভ হতে হবে, কনস্টিটিউশনাল রিকগনিশন অফ পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশন, যেগুলো আমরা বলেছি। টেবিলটা তোমরা স্ক্রিনশট তুলে রাখতে পারো। তেমনিভাবে জিভিকে রাও কমিটি 1985 ফর্ম করা হয়েছিল, এটা বলেছিল রেগুলার ইলেকশন হতে হবে পঞ্চায়েতি রাজ ইলেকশনগুলোর জন্য, ঠিক আছে। তেমনিভাবে এলএম সিংভি কমিটি যেটা নিয়ে আমরা পড়ছিলাম, উইচ ওয়াজ ফর্মড ইন 1986, এটার বিভিন্ন রিকমেন্ডেশন আছে। কি বলেছিল যে রেগুলার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনস হতে হবে পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনগুলোতে, ন্যায় পঞ্চায়েত ফর্ম হতে হবে। ন্যায় পঞ্চায়েত ফর্মের কথা কিন্তু আমাদের কিন্তু অশোক মেহতা কমিটিও কিন্তু বলেছিল, ঠিক আছে। নেক্সট কি বলেছে, মোর ফাইন্যান্সিয়াল রিসোর্সেস টু ভিলেজ পঞ্চায়েত, ঠিক আছে। আরও কি বলেছিল যে গ্রাম পঞ্চায়েতগুলোকে, এই যে এলএম সিংভি কমিটি ওনাদের রিকমেন্ডেশন বলেছিল এই যে গ্রাম পঞ্চায়েতগুলোকে, ঠিক আছে, আরও বেশি ভার্সেটাইল করতে হবে, ঠিক আছে। মানে এদের মানে ক্ষমতাটা আরও বাড়াতে হবে, এদেরকে মানে এদের ফাইন্যান্সিয়ালি স্ট্রং করতে হবে, এদেরকে মানে কি বলবো, এদেরকে শক্ত করার জন্য আরও অনেক স্টেপস নিতে হবে, যাতে করে গ্রাসরুট লেভেল পর্যন্ত অ্যাডমিনিস্ট্রেশনটা যায়। এটা কিন্তু এলএম সিংভি কমিটি যেটা 1986 ফর্ম করেছিল, রিকমেন্ডেশন কিন্তু ওনারা করেছিলেন, ঠিক আছে। আর বলেছিলেন পঞ্চায়েতি রাজ ইনস্টিটিউশনে যে সমস্ত ইস্যুসগুলো রেইজ হবে এগুলোর জন্য ট্রাইব্যুনাল ফর্ম করার জন্য কিন্তু বলেছিলেন, ঠিক আছে। সো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আরও কিছু কমিটি আছে, যেমন ডিস্ট্রিক্ট প্ল্যানিং কমিটি, থুঙ্গন কমিটি যেটা ফর্ম হয়েছিল ইন্ডিয়া 1988, গাডগিল কমিটি ওইটাও 1988 ফর্ম হয়েছিল ফর মানে ভেরিয়াস পলিসিস অ্যান্ড প্রোগ্রামস তোমাদের রিভিউ করার জন্য, ঠিক আছে। এগুলো আমরা পরে দেখবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমাদের এটা মনে রাখতে হবে, কিছু আর্টিকেল যেমন 243G আমাদেরকে বলে পাওয়ার, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটি অফ পঞ্চায়েত, ঠিক আছে। 243H আর্টিকেল নাম্বার 243H আমাদেরকে বলে, ঠিক আছে, এই পঞ্চায়েতের যে পাওয়ার আছে ট্যাক্স ইম্পোজ করার, ঠিক আছে, মানে সরি, এই যে তোমাদের মানে কি বলবো, এই পঞ্চায়েতের যে ফান্ডগুলো আছে এগুলোর উপরে ট্যাক্স ইম্পোজ করার ব্যাপারে কিন্তু আমাদেরকে বলে 243H, ঠিক আছে। 243I বলে অ্যাবাউট দ্য ফিনান্স কমিশন, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর এই যে 73rd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, এটা 11th শিডিউলটা অ্যাড করেছিল, 11তম তফসিলটা অ্যাড করেছিল, যেখানে টোটাল বেসিক্যালি 29টা ফাংশনাল আইটেমস ছিল, ঠিক আছে। আর বেসিক্যালি ইট ইজ আন্ডার দ্য পার্ট 9 অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, আর্টিকেল নাম্বার 243 থেকে 243O, ঠিক আছে। তেমনিভাবে গ্রাম সভা আসে 243A তে, এটা তোমাদের কিন্তু এভাবেই কিন্তু মনে রাখতে হবে, ঠিক আছে। আরও আমরা পড়বো স্টেট ইলেকশন কমিশনের ব্যাপারে পড়বো, ঠিক আছে। তারপর বিভিন্ন যেমন 3 টায়ার পঞ্চায়েতি রাজ সিস্টেমের আরও কিছু ডিসকোয়ালিফিকেশনের ব্যাপারে পড়বো, স্টেট লেজিসলেটর কি করে ডাইরেক্টলি ইনভলভড আছে বা ইনডাইরেক্টলি ইনভলভ আছে ইন দ্য পঞ্চায়েতি রাজ সিস্টেম, এটাও আমরা দেখবো, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। কিছু ডাউট থাকলে নিচে তোমরা কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ম্যাক্সিমাম শেয়ার করে দিও সমস্ত সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, সবাই যাতে এই ভিডিওটা দেখে নিজেদের নলেজটা যাতে বাড়িয়ে নিতে পারে, ঠিক আছে। চলো এতটুকু দেখে থাকলে থ্যাঙ্কস ফর ওয়াচিং। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দাও। তোমার যদি আপকামিং সমস্ত পরীক্ষা যেমন টিপিএসসি, এসএসসি, রেলওয়ে, ডেন্টাল কলেজ, নাবার্ড, হাইকোর্ট, ব্যাংক, জেআরবিটি, আরপিএফ, সফেদ, টিআরএলএম, তারপর তহসিলদার, ফরেস্ট গার্ড, ত্রিপুরা পুলিশ, সাব ইন্সপেক্টর, কনস্টেবল সমস্ত আপকামিং পরীক্ষার জন্য যদি ফুল সিলেবাস কমপ্লিট নোটস লাগে, তোমরা আমাদের এক্ষুনি কল বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে নিতে পারো। আমাদের কন্ট্যাক্ট নাম্বার হচ্ছে 6033157164। আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও যদি ত্রিপুরা সংক্রান্ত সমস্ত রকমের লেটেস্ট নিউজ, কারেন্ট অ্যাফেয়ার, জিকে, চাকরির সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ আপডেট যদি তোমাদের একটা প্ল্যাটফর্মে লাগে, তোমরা আমার চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করে রাখো, ঠিক আছে। আমাদের ফেসবুক পেজ, টেলিগ্রাম গ্রুপ, হোয়াটসঅ্যাপ চ্যানেল সবকিছু লিঙ্ক আমরা নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। তোমাদের চ্যানেল তোমরা এগুলো ফলো করতে পারো বা জয়েন করতে পারো, ওখানে আমরা সমস্ত আপডেট জানালে আমরা শেয়ার করে থাকি, ঠিক আছে। চলো সবাই ভালো থাকবে, প্রিপারেশন নিতে থাকো, সমস্ত আর্জেন্ট আপডেটের জন্য স্টাডি ইউনিটকে কিন্তু ফলো করতে ভুলো না। আমরা তোমাদের পেছনে সাপোর্ট সিস্টেম আছে, তোমরা সবাই সামনের দিকে এগিয়ে যাও। চলো হ্যাভ এ নাইস ডে, কিপ প্রিপেয়ারিং, স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।